যে হয় হোক, আমি কাজে ডিস্টার্বনেস লাইক করি না। যেতে বল তাকে। আসিফ মাথা নেড়ে জি ভাই বলে রাত্রির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আপু, অগ্নি ভাইয়ের সাথে দরকার থাকলে এখন যান, ভাই কাজে ব্যস্ত আছে। সাথে সাথে রাত্রির মুখে ঘন কালো মেঘ নেমে এলো। ভেবেছিল এই বাহানায় অগ্নির সাথে একটু কথা বলার সুযোগ পাবে সে, কিন্তু ব্যাপারটা নিতান্তই জরুরি না বললেও নয়। তাই মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে ছেলেটিকে উদ্দেশ্য করে বলে উঠল, আসলে ভাইয়া, দরকারটা আমার না, ওনার বোনকে নিয়ে। জাস্ট ওনাকে একটু বলবেন যে অন্যান্য বিষয়ে কথা আছে। আচ্ছা দাঁড়ান। আসিফ দৌড়ে গিয়ে অগ্নির পাশে দাঁড়িয়ে বলে উঠল, ভাই, আপুটা তোমার বোনের জন্য আসছে, কি যেন জরুরি কথা জানানোর আছে। আসিফের কথা বলতে দেরি হলেও অগ্নির কাজ ফেলে ছুটতে দেরি হলো না। এক ছুটে রাত্রির সামনে গিয়ে বলে উঠল, অনন্যা কোথায়? কি হয়েছে ওর? অগ্নির হঠাৎ এভাবে সামনে আসায় বুকটা ধুপ করে উঠল রাত্রির। সে ভুলেই গিয়েছে কি বলার ছিল। রাত্রিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে অগ্নি বিরক্ত হয়ে আবারও বলে উঠল। অগ্নির ধমক খেয়ে চমকে উঠল রাত্রি। আমতা আমতা করে অনন্যার কথা মনে করে বলে উঠল, হে ইউ, কি হলো বলো? অনু কোথায়? আসলে অনন্যা পা স্লিপ কেটে পুলে পড়ে গিয়েছিল। নিবিড় ভাইয়া ওকে পুল থেকে তুলে আপনাদের বাড়িতে নিয়ে গেছে, আর চিন্তা করতে বারণ করেছে। অনু ঠিক আছে। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে জোরে একটা দম নিয়ে চোখ খুলে তাকালো রাত্রি। আর চোখ খুলতে আহাম্মক বনে গেল সে, কারণ সামনে অগ্নির চিহ্নটিও নেই। এইটুকুনি সময়ের মধ্যে অগ্নি হাওয়া। সামনের ছেলেটার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই ছেলেটা চোখের ইশারায় বুঝালো অগ্নি ছুটে গেট দিয়ে বেরিয়ে গেছে। ছেলেটার ইশারা বুঝে রাত্রিও সেকেন্ডের মধ্যেই হাওয়া। আর ছেলেটা বোকার মতো হা করে চেয়ে রইল শুধু। এই কয়েক সেকেন্ডের মধ্যেই এভাবে দুজনার ছুটে বেরিয়ে যাওয়ার ব্যাপারটা তার ছোটখাটো মাথার 6 কিলোমিটার উপর দিয়ে চলে গিয়েছে, যার কারণে সে কিছুই বুঝে উঠতে পারল না। ভাইয়া দাঁড়ান। পেছন থেকে বাইক স্টার্ট দেওয়ার পূর্ব মুহূর্তে কারো আওয়াজ পেয়ে ঘুরে তাকালো অগ্নি। রাত্রে ছুটতে ছুটতে ওর দিকেই আসছে। এসেই হাঁপাতে লাগলো সে। হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, ভাইয়া আমিও যাব প্লিজ। ওয়াই? ভাইয়া অনু তো আমার বেস্টি, আর ওর ব্যাগ ফোন আমার কাছেই আছে। অগ্নি কিছুক্ষণ চুপ থেকে ভেবে চোখের ইশারায় পেছনে বসতে বলল। রাত্রি অগ্নির সম্মতি পেয়ে চাঁদ হাতে পড় মতো খুশি হয়ে বাইকে উঠে পড়ল, কিছুটা দূরত্ব বজায় রেখে। আর এগোবেন না প্লিজ। আমার পেছাতে পেছাতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর পেছানোর জায়গাই নেই, বিন্দু মাত্রও নেই। আমার জম এক পা করে এগিয়ে আসছে আমার দিকে, ঠোঁটের কোণে সেই মারাত্মক ভয়ানক বাঁকা হাসি ঝুলিয়ে। ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। পালাবার মতো কোনো স্কোপই বাকি রাখেননি উনি। কি অদ্ভুত, আমার বাসায়, আমারই বাড়িতে আমার উপর টর্চার করা হচ্ছে। হায়রে কপাল আমার, আজই আম্মু আব্বুকে শপিং এ যেতে হতো। উনি এগোতে এগোতে আমার একদম কাছে চলে এসেছেন, যা দেখে আমার চোখ নিমিষেই বড় বড় হয়ে গেল। ওনার গরম গরম নিঃশ্বাস সোজা আমার মুখের উপর এসে পড়েছে। কি হলো, ভয় লাগছে? নিঃশ্বাস আটকে আসতে চাইছে? চর মারার সময় এই ভয় কোথায় ছিল? হ্যাঁ, আমি ভুল বুঝে চড় মেরেছিলাম, সরি বললাম তো। অবশ্যই ভুল বুঝেই মারবে, বিকজ নিবিড় কখনোই কোনো মেয়ের হাতে চর খাওয়ার মতো কাজ করে না। এই নিয়ে তুমি তোর মোটা মাথার জন্য আমাকে 2 বার চর মেরেছ। তোমার সরি কি থাপ্পড়টাকে রিভার্স করে নিতে পারবে? ওনার ধমক শুনে আমার আত্মা কেঁপে উঠল, বুক দুরু দুরু করে উঠছে বারংবার। উনি আমার থেকে আরেকটু দূরে গিয়ে বলে উঠলেন, ওকে, দেন ইউ হ্যাভ 2 অপশন। নাম্বার 1, ফার্স্টে যেয়ে থাপ্পড়টা তুলে নাও, আর নাম্বার 2, শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করে নাও। আমি ওনার কথা শুনে থ হয়ে গিয়েছি। বলেন কি উনি? আরে আমি কি ডোরেমন যে পকেট থেকে টাইম মেশিন বের করব আর আমার পাস্টে চলে যাব? মানে উনি আমাকে শাস্তি দিবেনই, জাস্ট দেখাতে চান যে উনি আমাকে বাঁচার অপশন দিয়েছিল। বাট আই লস্ট দ্যাট। উনি আমার অবস্থা দেখে আবারও বাঁকা হেসে বলে উঠলেন, কি পারবে না তো? এই মুহূর্তে আমার ভীষণ রাগ উঠছে, কিন্তু রাগের মাথায় উল্টা সিধা কিছু বলে ফেললে পাছে আমারই বিপদ। তাই মাথা নিচু করে শুধু না বোধক মাথা নাড়ালাম। উনি মুচকি হেসে ঝড়ের গতিতে এসে আমার 2 হাত দেয়ালের সাথে চেপে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। ওনার আচমকা আমার ঠোঁটের উপর আক্রমণের জন্য আমি প্রস্তুত ছিলাম না কোনো কালে। সাথে সাথেই আমার চোখ বড় বড় হয়ে গেল।
এই বুঝি আমার ঠোঁটটা ফিল্মের ভিলেনদের মতো রক্তাক্ত বানিয়ে ফেলবেন উনি? কিন্তু উনি আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁটে শুধু নিজের ঠোঁট ছুঁয়েই রেখেছেন। আমার চোখে নিজের স্থির দৃষ্টি নিক্ষেপ করে রয়েছেন। এদিকে আমার হার্ট ঘোড়ার বেগে লাবডাব করে যাচ্ছে। ওনার চাহনি দেখে আমি চোখ খিঁচে বন্ধ করে নিলাম। খুবই অস্বস্তি হচ্ছে আমার ওনার এমন চাহনি দেখে। উনি হুট করে আমার ঠোঁট ছেড়ে দিয়ে আমার কানের লতিতে হালকা করে কামড় দিয়ে সরে দাঁড়ান, আর আমি যেন আমার হারানো প্রাণ পাখি পুনরায় ফিরে পেয়ে গেলাম। উনি সরে যেতে বুকে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি। তাতে যেন উনি বেশ আনন্দ পেলেন বলেই মনে হলো। তা বুঝলাম ওনার দুষ্টুমি ভরা হাসি দেখে। হঠাৎ উনি মুখটা আবারও গম্ভীর করে বলে উঠলেন, আমি চাইলেও এত খারাপ হতে পারবো না, যতটা কিনা তুমি আমাকে ভাবো। যাও, ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। আমি পাল্টা কোনো জবাব দেওয়ার জন্য এক মুহূর্তও দাঁড়ালাম না। এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেট লাগিয়ে হাঁপাতে লাগলাম আমি। একটু আগে কি হলো ভাবলেই আমার পুরো গা কেঁপে উঠছে। অজান্তেই ঠোঁটে আর কানে হাত পোলাতে লাগলাম আমি। অনন্যা চলে যেতেই নিবিড় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়া শুরু করে দিল। অজান্তেই মুখ থেকে ভিতর ডিম বেরিয়ে যায় তার। কোন রকমে হাসি কন্ট্রোল করে অগ্নির ঘরে যায় সে। এরকম ভেজা কাপড়ে থাকলে জ্বর বাঁধিয়ে ফেলবে নির্ঘাত। অগ্নি ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে, উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব বাসায় পৌঁছানো। ওর মাথায় শুধু অনন্যা চিন্তায় ঘুরঘুর করছে। যতই মারামারি বকাবকি করুক না কেন, অনন্যার কিছু হলে অগ্নি সব লন্ডভন্ড করে দিতে পারে। আর এদিকে রাত্রির প্রাণ পাখি যেন উড়ে গেল বোধ হয়। ভয়ে ডিপ ডিপ করছে তার ভেতরটা। এত স্পিডে অগ্নি বাইক চালাচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ভয়ে অগ্নিকে বলতেও পারছে না সে যাতে বাইকটা একটু আস্তে চালায়। আচমকা একটা ব্ল্যাক কালারের কার ওদের বাইকের সামনে এসে পড়ে। খুব জোরে ব্রেক কষে অগ্নি, যার জন্য রাত্রি পড়তে নিয়েও বেঁচে যায় অগ্নির হাত খামচে ধরায়। অগ্নি রেগে মেগে রাত্রিকে নামতে বলে নিজেও নেমে বাইক স্ট্যান্ড করে এগিয়ে যায় সেই গাড়িটির দিকে। অগ্নির রেগে যাওয়ার কারণ এমনিতেই বাড়ি যাওয়ার তার উপর এভাবে হুট করে সামনে এসে কার থামানোটার মানেটা কি? কিছু হলে তো অগ্নি দেরি হতো। অগ্নি শার্টের হাতা গোটাতে গোটাতে এগুতে লাগে, যা দেখে রাত্রি রীতিমতো বিষম খাইয়া শুরু করে দিয়েছে, এই ভেবে যে এখনই কোনো গন্ডগোল বেঁধে যাবে নির্ঘাত। গন্ডগোল যাতে না বাঁধে তাই সেও পেছন পেছন ছুটে যায় অগ্নির। গাড়ির গেট খুলে বেরিয়ে আসা ব্যক্তিকে দেখেই থেমে যায় অগ্নি। আনমনেই তার মুখ থেকে হালকা স্বরে বেরিয়ে যায়, রুশো। গাড়ি থেকে নেমেই মুখে এক বস্তা হাসি ঝুলিয়ে চোখের সানগ্লাসটা সুটের পকেটে রেখে এক দৌড়ে এসে অগ্নিকে জড়িয়ে ধরল রুশো। রাত্রে কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে দেখতে থাকলো তাদের দুজনের কাণ্ড কারখানা। হেই ব্রো, হোয়াটস আপ? কেমন লাগলো আমার সারপ্রাইজ? ওকে ওকে, তোমার বলতে হবে না। তোমার ফেসের রিয়াকশন দেখিয়ে বোঝা হয়ে গেছে আমার দ্যাট ইউ আর রিয়েলি শকড। ইয়েস, এইটাও একটা মোমেন্ট এড করবো আমার স্টোরিতে। ইউ নো, এবারের স্টোরিটা একদম হিট হবে আমার। অগ্নি নিজের হাতে নিজেই একটা চিমটি কেটে আহ করে উঠে। সে এবার শিওর যে এটা কোনো ড্রিম নয়, সত্যি সত্যি রুশো তার সামনে দাঁড়িয়ে আছে। অগ্নি বুঝতে পারছে না এভাবে হুট করে ইউএস থেকে কিভাবে এলো রুশো। এই, তুই কখন এলি? আম্মু আব্বু কেউ তো বললো না, এখনই তো ওরাই দিচ্ছিলি আমাদের স্টুপিড। আর এসে তো কোর রাইটার হওয়ার ভাবনা লেগে আছে। তুই কোনোদিনও শুধরাবি না, তাই না? আরে আরে চিল ব্রো, ইটস জাস্ট আ সারপ্রাইজ এন্ড আই নিউ ইট দ্যাট আমার হিরো ব্রাদার ঠিকই হিরোর মতো ব্রেক কষে থেমে যাবে। আর প্লিজ এরকম বলো না তো, দেখবে আমি একদিন ঠিকই একজন নামকরা রাইটার হয়ে যাব। অগ্নি হেসে রুশোর মাথায় একটা চাটি মেরে দেয়, আর রুশো আউচ করে উঠে বাচ্চাদের মতো আবারও অগ্নির গলায় ঝুলে পড়ে। সবকিছু যেন রাত্রির মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ও শুধু বোকার মতো একবার বিদেশ ফেরত ধলা ইন্দুরকে দেখছে তো একবার অগ্নিকে দেখছে। রাত্রি এবার রুশোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। গায়ের রং ধবধবে সাদা, সিল্কি চুলগুলো দিয়ে কোরিয়ানদের মতো কপালে ঢাকা, গালে কোনো দাড়ি নেই, যাকে রাত্রির ভাষায় ছিলামুলা উপাধি দেওয়া দরকার বলে মনে হচ্ছে তার। তবে আজও বলে রুশোকে যেন অন্য ছেলেদের মতো চাপ দাড়িতে নেই, বরং এভাবেই মানিয়েছে। হাইট অগ্নির মতোই, চুলে হালকা ব্রাউন শেডের কালার করা, মনে হচ্ছে এই কালারটা ওর জন্যই পারফেক্ট। পরনে তার সাদা শার্ট, সাদা প্যান্ট আর শার্টের উপর পিঙ্ক কালারের স্যুট। সব মিলিয়ে পুরো কোরিয়ানদের মতো কিউট লাগলেও যেন রাত্রির কাছে তাকে হাস্যকর বলেই মনে হচ্ছে, কারণ রুশো ছেলেটাই জোকার টাইপ। রুশো অগ্নির পেছনে রাত্রিকে দেখতে পেয়ে বলে উঠল, ব্রো হুই শি? অগ্নি রাত্রির দিকে এক পলক তাকিয়ে বলে উঠল, ও অনন্যার ফ্রেন্ড। অনন্যার কথা মাথা আসতেই, হে রুশো, তুই ওকে নিয়ে বাসায় আয় ফার্স্ট, আমি বাইক নিয়ে আসছি। বলেই এক প্রকার দৌড়েই বাইকে উঠে স্টার্ট দিয়ে চলে গেল অগ্নি। আর রাত্রি শুধুই অসহায়ের মতো চেয়ে রইল অগ্নির যাওয়ার দিকে।
রুশো রাত্রিকে নিচ থেকে উপরে দেখে নিয়ে বলে উঠল, Hey, beautiful. Come. By the way, what's your name? রাত্রি রুশোর কথার বিপরীতে কিছু না বলে হাতে থাকা অনন্যার ব্যাগটা ওর বাড়িয়ে দেওয়া হাতে ধরিয়ে দিয়ে কারের গেট খুলে মুখ ফুলিয়ে পেছনের সিটে বসে পড়ে। রাত্রির এরকম করায় রুশো কিছুটা ভ্যাবাচাকা খেয়ে কাঁধ উঁচু করে ঠোঁট উল্টিয়ে বলে উঠল, বোবা নাকি? ইস, এত সুইট কিউট বিউটিফুল একটা মেয়ে শেষে কিনা বোবা। হাউ পিটি। বলে সেও গাড়িতে উঠে ড্রাইভ করতে লেগে পড়ল। ওয়াশরুমের দরজা খুলে মাথা বের করে চারপাশে একবার চোখ বুলিয়ে নিলাম। না, ঘরে কেউ নেই দেখে একটা হাফ ছেড়ে বাঁচলাম আমি। কারণ আমার গায়ে শুধুমাত্র একটা টাওয়াল জড়ানো। সাদা বিলাইয়ের ভয়ে কাপড় নিয়েও ঢুকতে পারিনি আমি। পা টিপে টিপে ঘরে ঢুকেই আগে দরজা লাগিয়ে নিলাম আমি। চটজলদি কাবার্ড খুলে একটা ড্রেস বের করে পরে নিলাম। আজ আর ভার্সিটি যাওয়া হবে না, বোঝা হয়ে গেছে আমার। চুপচাপ বেরিয়ে একবার নিচে ড্রয়িং রুমে তাকালাম আমি। পুরো বাড়িটা কেমন নিশ্চুপ হয়ে রয়েছে, শুধুমাত্র ঘড়ির ঢং ঢং আওয়াজ কানে বাজছে, যা জানান দিচ্ছে এখন বাজে 12টা। অবশ্য ঘড়িটার সাথে আমার যথেষ্ট মিল রয়েছে, দুজনেরই 12টা বেজে গেছে। শুধু পার্থক্য এই যে ঘড়ির সময় 12টা আর আমার অবস্থা 12টা। ভাইয়া রুমের দরজা খোলা, তার মানে সাদা বিলাই চলে গেছে ভেবেই একটু লাফিয়ে নিলাম আমি। যাক বাবা, বাঁচা গেল। ওনার সামনে পড়লে আমার 14 অবস্থা হয়ে যেত। ভাইয়ার রুমে চোখ বুলাতেই আমার চোখ ছানা ভরা। ইস, কি বাজে অবস্থা বানিয়ে রেখেছে ভাই আমার। অবশ্য আজ সময়ও ছিল না কিছু গুছিয়ে নেওয়ার। আমি ভাইয়ার ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে লেগে গেলাম। হুট করে কিছুর আওয়াজে আমি চোখ তুলে তাকালাম। যা দেখলাম তা দেখার জন্য আমি বিন্দু মাত্র তৈরি ছিলাম না। সাদা বিলাই শুধু আন্ডারওয়্যার পরে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। ওনাকে এভাবে দেখে আমি চোখ বন্ধ করে দিলাম এক ঘর কাঁপানো চিৎকার। আহ! ঠাস! মুখের উপর ঠাস দরজা লাগিয়ে দিলেন নিবিড় ভাইয়া। আমি কি চেঁচালাম? আমার থেকে দ্বিগুণ জোরে চেঁচিয়েছেন উনি। ইয়া আল্লাহ, আমি কি দেখলাম! লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল আমার। নিবিড় ভাইয়া দরজা খুলে টাওয়াল পরে বেরিয়েই এক দফা ঝগড়া বাঁধিয়ে ফেললেন। হে ইউ, নক করে ঘরে ঢোকা যায় না? এক্সকিউজ মি, ঘরের গেট লক করে ঢোকা যায় না? হেই লিসেন, তোমাকে এখানে কে আসতে বলেছিল? হ্যাঁ, যাক বাবা, আমার বাড়ি, আমার ভাইয়ের ঘর, কারো পারমিশন নিয়ে আসতে হবে কি আমায়? ইউ নো হোয়াট, তোমার সাথে কথা বলাই বেকার। বলি রেগে মেগে কাবার্ড থেকে ভাইয়ার একটা শার্ট আর একটা প্যান্ট নিয়ে ঢুকে গেলেন ওয়াশরুমে। আর দরজা লাগানোর সময় বিকট এক শব্দে পুরো ঘর কেঁপে উঠল। আর আমি উল্টো দিকে ঘুরে হু হা করে হেসে উঠলাম। একেবারে ঠিক হয়েছে ওনার সাথে, শুধু আমার জায়গায় অন্য কোনো মেয়েকে থাকতে লাগতো। ইস, কি লজ্জা, কি লজ্জা। গাড়ি ড্রাইভ করতে সাথে একটু পরপর লুকিং গ্লাসে রাত্রিকে আর চোখে দেখছে রুশো। তার কাছে রাত্রিকে একটা পাকা টমেটোর মতোই লাগছে। তার ভাবনা রাত্রির বেশ বোর ফিল হচ্ছে, তাই তার বোরিংনেস দূর করতে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিয়ে গল্পের ঝুড়ি খুলে বসলো রুশো। এই যে মিস বিউটিফুল, তোমার জন্য বেশ খারাপ লাগছে। নো, ডোন্ট বি অ্যাংরি। আই মিন, তুমি বলতে পারো না তো কি হয়েছে, শুনতে তো পারো। সো তোমার বোরিং লাগবে না, কজ নাও ইউ আর ইন রুশোস কার। তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে দ্যাট হু আই অ্যাম। ইউ নো হোয়াট, আই এম দ্য গ্রেট স্ক্রিপ্ট রাইটার রুশো। উপস, আই মিন আমি অগ্নি ব্রোর কাজিন রুশো আহমেদ ওরফে খালাতো ভাই রুশো। আমি ইউএসএ থেকে অনার্স কমপ্লিট করে গতকাল নাইটেই ফিরলাম। পাশাপাশি ড্যাডের বিজনেসও সামলাতে হয়, যদিও ইচ্ছের বিরুদ্ধেই। আমার রাইটার হওয়ার খুবই ইচ্ছে, বাট কেউ সাপোর্ট করে না। তবুও আমি হাল ছাড়বো না, আমিও প্রুফ করে দেখিয়ে দিব যে আমিও পারি। আই ক্যান ডু এনিথিং। রাত্রি চুপচাপ এক কান্দে রুশোর কথাগুলো শুনছে তো আরেক কান্দে বের করে দিচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে তার মতো ছেলেরা কখনোই এত কথা বলতে পারে না। বাট এই বিদেশ ফেরত ধলা ইন্দুর কিভাবে এত বকবক করছে আল্লাহ মালুম। তাও চুপচাপ বসে রয়েছে সে, কেন যেন কিছু বলতে ইচ্ছে করছে না তার। হাচ্চু হাচ্ছু। সাদা বিলাই আর আমি একই টাইমে এইভাবে হাসি দিব, ব্যাপারটা ঠিক মেনে নিতে অদ্ভুত লাগছে। মানে এতক্ষণ কেউই দিলাম না, এখন আবার দুজনেই দিলাম, তাও আবার একসাথে একই সময়। হাঁচি দিয়ে দুজন দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম, যার অর্থ এই যে আপনি আমায় কপি করেছেন, আমি না। ভাইয়া আমাদের দুজনকে একসাথে হাঁচি দিতে দেখে কপালে হাত দিয়ে ঠাস করে সোফায় বসে পড়ল। হে রে, একটা বান্দরকে সামলাতে পারি না, আবার দুটো বান্দরকে কিভাবে সামাল দেব?
দুজনে তো ঠান্ডা লাগিয়ে ফেলেছিস। হাই হাই। ভাইয়ার কথা শুনে মনে হচ্ছে আমরা দুজনে 1.5 বছরের বাচ্চা, আর উনি আমাদের দেখভাল করে নিজেকে উজাড় করে দেয়। আমি আর সাদা বিলাই দুজনই ভাইয়ার দিকে ভ্রু কুচকে চোখ ছোট ছোট করে তাকালাম, যার অর্থ এই, তোরে খাইছি রে। ভাইয়া আমাদের দুজনের দিকে একবার চোখ তুলে তাকিয়ে আমতা আমতা করতে লাগলো, কিন্তু তাতে কোনো লাভ হলো না ভাইয়ার। ততক্ষণে আমি আর নিবিড় ভাইয়া দুজনেই ভাইয়ার উপর আক্রমণ করে ফেলেছি। নিবিড় ভাইয়া কিল ঘুষে চালাচ্ছেন, আর আমি একবার ভাইয়ার চুল টানছি তো একবার কাতুকুতু দিয়ে চলেছি। আরে আরে হয়েছে, আর বলবো না। আরে লাগছে তো। আহ আহ ছেড়ে দে মা, খেতে পাচ্ছি। আমাদের হুড়োহুড়ি মারামারির মধ্যে আগমন ঘটল 2 জোড়া পায়ের। সেই 2 জোড়া পায়ের অধিকারী কারা তা দেখবার জন্য পিছন ফিরে তাকাতেই আমার মুখটা অটোমেটিক্যালি হা হয়ে গেল। রুশো ভাইয়া শাহরুখ খান স্টাইলে দুদিকে হাত মেলে রয়েছে, আর মুখে সেই শাহরুখ খানের মোস্ট ফেভারিট গানের তুঝে দেখা তো ইয়ে জানা সানাম 2 লাইন গিয়ে চুলগুলো ডানে বামে একবার ঝাঁকিয়ে মুখে সেই চিরচেনা দাঁত কেলানো হাসি ঝুলিয়ে বলে উঠল, Hello guys, it's called hero style entry, you know? আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, এক দৌড়ে ভাইয়ার কাছে গিয়ে চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে উঠলাম, আমার চকলেট কোথায়? রুশো ভাইয়া চুলগুলো কোনো রকমে ঠিক করে মুখটা অপরাধীর মতো করেই বলে উঠল, Oops, I'm extremely sorry রে ছুটকি, একদম মনে ছিল না। নেক্সট টাইম গেলে এনে দেবো, ট্রাস্ট মি। সাথে সাথেই মুখে অমাবস্যা নেমে এলো আমার। এই বুঝি কেঁদে ভাসিয়ে দেবে পুরো বাড়ি। কত অপেক্ষা করেছি আমি এই বিদেশি চকলেটের জন্য, পুরো 4 বছর, ভাবা যায়? আর রুশো ভাইয়া কিনা চকলেট আনার কথা ভুলেই গিয়েছে। না না, এ কষ্ট মেনে নেওয়া যায় না। আর কোনো কথা বলবো না আমি রুশো ভাইয়ার সাথে, ভেবেই ভাইয়ার হাতের কনিষ্ঠ আঙ্গুলের সাথে নিজের কনিষ্ঠ আঙ্গুল ছুঁয়ে বলে উঠলাম, তোমার সাথে আমার আড়ি, আর কোনো কথা নেই আমার তোমার সাথে। তুমি খুব পচা রুশো ভাইয়া। বলেই নাক মুখ ফুলিয়ে উল্টো দিকে ঘুরে হাঁটা ধরলাম। এক ধাপ দিতেই রুশো ভাইয়া সহ প্রায় সবার হাসি শুরু হয়ে গেল, আর আমি থমকে দাঁড়ালাম। রুশো ভাইয়া পেছন থেকে একটু জোরেই বলে উঠল, গাড়িতে প্রায় 15 টাইপসের চকলেট রাখা আছে, কারো যদি খেতে ইচ্ছে করে তো সে যেন গাড়িতে গিয়ে নিয়ে আসে, না হলে অন্যদের দিয়ে দেওয়া হবে। রুশো ভাইয়ার কথাটা বলতে দেরি হলেও আমার এক ছুটে গাড়ির কাছে যেতে দেরি হয়নি। যাওয়ার আগে রুশো ভাইয়ার চুল টেনে দিয়ে চলে গিয়েছি, আর ভাইয়ার সেই ঢং করে আউচ বলে উঠাটা শুনে আরো মজা পেয়েছি। অগ্নি, এটা কি সেই রুশো যাকে তুই প্রেমার বলতি সবসময়? হ্যাঁ, এবারে ঠিক ধরেছিস। রুশো এটিকাই মিঠিম। হি ইজ সাদমান সারিয়া নেভির। আমার বেস্ট ফ্রেন্ড কম, ভাই বেশি। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।